শিক্ষা ও স্বাস্থ্য গুরুত্ব দিয়ে ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন, চলতি অর্থ বছরের চেয়ে ৫০% বেশি। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি। ডিসেম্বরে শেষ গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ, সেপ্টেম্বরের মধ্যেই জেআরসি বৈঠকের সম্ভাবনা। নবায়নে আশাবাদী ঢাকা, নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া চায় দিল্লি। যোগ্যতা ছাড়াই হয়েছেন পাইলট, নীতিমালা ভেঙে পরীক্ষা দেওয়া হয় বেশি নম্বর। আওয়ামী মন্ত্রী ও বিমান কর্মকর্তাদের যোগ সাজেশে নজিরবিহীন নিয়োগকাণ্ড, বঞ্চিত মেধাবীরা। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা, এবার ক্যালিফোর্নিয়ায় একটি ইসলামিক সেন্টারে বন্দুকধারীর হামলা। 2 সন্দেহভাজন হামলাকারী সহ 5 জন নিহত, জানা যায়নি কারণ। নেইমার জুনিয়র সান্তোস। এবং সব জল্পনার অবসান, নেইমারকে নিয়ে হেক্সা মিশনে যাচ্ছে ব্রাজিল। 2026 বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন নেইমার, বললেন অ্যানচেলতি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে গুরুত্ব দিয়ে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্প ঋণ ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, সময় মতো প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। অনিয়ম পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সামলে নিতে আগামী অর্থবছরে উন্নয়ন বরাদ্দ বাড়াচ্ছে নতুন সরকার। চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকে প্রায় 1 লাখ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থবছরে এডিপির আকার হচ্ছে 3 লাখ কোটি টাকা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে নতুন অর্থ বছরের এডিপি অনুমোদিত হয়। বরাদ্দের 1,90,000 কোটি টাকা সরকারি অর্থায়ন, বাকি 1,10,000 কোটি টাকা প্রকল্প ঋণ থেকে ধরা হয়েছে, যা চলতি অর্থ বছরের মূল এডিপি থেকে 30% এবং সংশোধিত এডিপি থেকে প্রায় 50% বেশি। আগামী অর্থ বছরে সরকারের প্রাধান্য তালিকার শীর্ষে জায়গা পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, এরপর স্বাস্থ্য ও শিক্ষা খাত। একই সঙ্গে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে 17,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, বরাদ্দে এককভাবে শুধু অবকাঠামো নয়, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সময়মতো প্রকল্প শেষ করতে সরকার জোর দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হয়। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিগত দিনে জনস্বার্থ সংশ্লিষ্ট নয় এমন প্রকল্প যাচাই বাছাই করে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে ভারত চাইছে নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া। বাংলাদেশের চাওয়া জলবায়ু সংবেদনশীল এবং অধিক পূর্বানুমানযোগ্য পানি প্রবাহের দীর্ঘমেয়াদী নতুন সমঝোতা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলছেন, চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা। প্রস্তুতির অংশ হিসেবে আগামী আগস্ট-সেপ্টেম্বরের মাসের মধ্যেই মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। দিল্লি থেকে ফিরে শাতিলা শারমিনের রিপোর্ট। 3 দশকের পুরনো গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তির নবায়নকে ঘিরে ঢাকা দিল্লির রাজনৈতিক কূটনীতিক আলোচনা এখন তুঙ্গে। 2 দেশের যৌথ নদী কমিশন জেআরসি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নতুন চুক্তির শর্ত, পানির নিশ্চয়তা এবং মেয়াদকাল নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা।
চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে বাংলাদেশি কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং কারিগরি আলোচনার পথেই অভিন্ন নদীর বিষয়গুলোর সমাধান খুঁজে নেওয়া হবে। দেশটির গবেষণা প্রতিষ্ঠান ন্যাটেস্টাটের আহ্বায়ক এবং ভারতের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ মনে করেন, নতুন তথ্য উপাত্তকে সামনে রেখে চুক্তির নবায়ন প্রয়োজন। Now to decide the share, you had to base it on a certain data of what was actually flowing in the river. If we agree that yes, things have changed, then we have to see how to then adapt and adopt to that share. বর্তমান চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যূনতম হিস্সা ৩৫,০০০ কিউসেক পানি। চুক্তি নবায়নে সেটি বাড়িয়ে ৪০,০০০ কিউসেক নিশ্চিত করার পরামর্শ ঢাকার বিশেষজ্ঞদের। একই সঙ্গে চুক্তিতে গ্যারান্টি ক্লজ যুক্ত করারও পরামর্শ তাদের। ৯৬ সালে আমরা জুলাই থেকে শুরু করেছিলাম এবং ডিসেম্বরে গিয়ে চুক্তি করে ফেলেছিলাম। তো কাজেই এই সময়টা লাগে। স্ট্রং গ্যারান্টি ক্লোজ ইন টার্মস অফ লিগ্যাল বাইন্ডিংস, যখন এই ধরনের ডকুমেন্টে এটা লেখা থাকে টু সাম এক্সটেন্ট এটা লিগ্যাল বাইন্ডিং থাকে। ২০১১ সালেই কিন্তু দুই দেশের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল বেসিন ওয়াইজ ম্যানেজমেন্টের ব্যাপারে। তো এগুলো নিয়ে আমরা সিরিয়াস চিন্তাভাবনা করার দরকার আছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসির কারিগরি কমিটির বৈঠক। আগামী আগস্ট সেপ্টেম্বরে হতে পারে দুই দেশের মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠক। গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী পানি সম্পদ মন্ত্রী জানান, সে লক্ষ্যে গঠন করা হয়েছে কারিগরি ও বিশেষজ্ঞ কমিটি। মন্ত্রী পর্যায়ের যে জয়েন্ট রিভার কমিশনের যে কমিটি আছে, সেটা আমরা বসে এটাকে ফাইনালাইজ করার জন্য আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে আমরা চেষ্টা করব। খুবই বেশি আমরা আশাবাদী যে আরেকটা নতুন চুক্তি হবে এবং সেই চুক্তির মধ্য দিয়ে বিগত ৩০ বছরের যে ধারাবাহিকতা সেটা রক্ষা হবে ইনশাল্লাহ। এই চুক্তি নবায়নের ওপর শুধু বাংলাদেশ ভারত নয়, দক্ষিণ এশিয়ার পানি নিরাপত্তা, কৃষি, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নির্ভর করছে। বাংলাদেশ ভারতের যে সম্পর্কের সমীকরণ সেটা টানাপোড়েন মারিয়ে এখন কিছুটা আলো দেখছে আসলে দুই দেশের সরকারই। পররাষ্ট্র সচিবের যে বক্তব্য, সেই বক্তব্য জানান দিচ্ছে বাংলাদেশের সাথে যে কোনো মূল্যে তারা আসলে সম্পর্ক ভালো করতে চান। নতুন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। সবকিছু মিলিয়ে এই সম্পর্ক ভবিষ্যতে কতটা আস্থা এবং সমতার ভিত্তিতে হবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। ছাতিরা শারমিন, সময় সংবাদ, নয়াদিল্লি, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার যাচাই বাছাই করছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার দুপুরে রংপুরের শহীদ আবু সাইদ স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও কিছুদিন অপেক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। মহাপরিকল্পনা একটা ব্যারেজ বা একটা বাঁধ যদি আমরা নির্মাণ করতে চাই, সেখানে আমাদের টেকনিক্যাল অনেকগুলো বিষয় আছে, পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, যাচাই বাছাই করার বিষয় আছে। আমরা সেইগুলো পর্যায়ক্রমে করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি তো ছিল আমরা সরকার গঠন করলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ইনশাল্লাহ এটাও হবে। পাইলট হিসেবে আবেদনেরই যোগ্যতা নেই, অথচ রীতিমতো বিমান উড়াচ্ছেন বাংলাদেশ বিমানের পাইলট হিসেবে। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে এমন একাধিক ব্যক্তির সন্ধান, যাদের পাইলট বানাতে শুধু নীতিমালা ভঙ্গ নয়, নজিরবিহীন কাণ্ড ঘটায় তৎকালীন আওয়ামী লীগের বিমানমন্ত্রী ও কর্মকর্তারা। এম এ আজিমের রিপোর্ট। জোহরা মেহজাবিন মন্দিরা ৬ বছর ধরে পাইলট হিসেবে বাংলাদেশ বিমান উড়াচ্ছেন তিনি। তবে সময় সংবাদের হাতে আসা নথি বলছে ফিজিক্সে ই ও ম্যাথে বি গ্রেডে পাশ করেছেন তিনি। বিমান বাংলাদেশের অপারেশন ম্যানুয়াল বা নীতিমালা অনুযায়ী ম্যাথ আর ফিজিক্সে সর্বনিম্ন বি গ্রেডে পাশ না করলে পাইলট হিসেবে আবেদনই করতে পারবেন না কেউ। তাহলে মন্দিরা কিভাবে পাইলট হলেন, সে প্রশ্নের উত্তর জানতে বিমান ভবনে সময় সংবাদ। জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম পুরনো বিষয় বলে উড়িয়ে দেন। তবে বিষয়টি নিয়ে দুদক তদন্ত করে যে মামলা দিয়েছে তা উঠে আসে তার কথায়। অনেক পুরানা জিনিস এটা, আপনারা এই কেস, এটা তো মামলা হয়েছে, দুদক মামলা করছে। তো সে তদন্ত সম্পর্কে জানতে গেলে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। শুধু মন্দিরা একা নয়, নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলেও ৩০ জনকে অবৈধভাবে পরীক্ষার সুযোগ দেয় বাংলাদেশ বিমান।
এবার আমাদের নজর 18 সালের সে নিয়োগের সব নথিপত্রে। নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা না থাকায় আবেদনই করতে পারত না অভিযুক্তরা। তাই বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মাথায় বিমানের নীতিমালা ভঙ্গ করে শিক্ষাগত যোগ্যতার গ্রেড কমিয়ে আবারও সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান বাংলাদেশ। লিখিত পরীক্ষায় ভালো মার্ক না পাওয়ায় 25 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয় 100 নম্বরে। সেখানে পছন্দের প্রার্থীদের দেয়া হয় ইচ্ছে মতো মার্ক। বিমান আর শত শত যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলে কেন অযোগ্যদের হাতে তুলে দেয়া হলো বাংলাদেশ বিমানের পাইলটের চেয়ার? কারাই বা করলেন এমন নজিরবিহীন কাণ্ড? এবার সে প্রশ্নের উত্তর মেলাতে চাই আমরা। আমাদের অনুসন্ধান বলছে মেহজাবিন মন্দিরার মা আওয়ামী সরকারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য। মেয়েকে পাইলট বানাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের হাতে তুলে দেন তিনি। তার আশীর্বাদে যোগ্যতা না থাকলেও পাইলট বনে যান মন্দিরা। একইভাবে নিয়োগপ্রাপ্ত এ 13 জনের তালিকার সবাই পাইলট হয়েছেন বিমানের প্রভাবশালী কর্মকর্তা ও আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে। অভিযুক্ত এসব পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কাউকে। 2 সপ্তাহ ঘুরে পাইলট অ্যাসোসিয়েশন থেকেও মেলেনি কোনো বক্তব্য। নজিরবিহীন এমন নিয়োগকাণ্ড ঘটানোর অভিযুক্ত 2 কর্মকর্তা বর্তমানে 2টি বেসরকারি বিমানে কর্মরত। তাদের অফিসে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। তবে মূল অভিযুক্ত মোসাদ্দিক আহমেদের দাবি বরাবরই পাইলট নিয়োগ হয় নীতিমালা ভঙ্গ করে। এটা এরকমই হয়ে আসতেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন নীতিমালার এমন লঙ্ঘন দেশের বিমান আর যাত্রীদের মারাত্মক ঝুঁকিতে ফেলছে। অবশ্যই ঝুঁকি তো আছে। এই ম্যানুয়ালগুলো তো এমনি কেউ করেনি, এটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে ফলো করে করা হচ্ছে। 2019 সালে তদন্ত করে ত্রুটিপূর্ণ এ নিয়োগ বাতিল ও নিয়োগ প্রদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বিমান মন্ত্রণালয়। তবে এখনও অদৃশ্য শক্তির বলে বিমান উড়াচ্ছেন তারা। অযোগ্যরা পাইলট হওয়ায় যোগ্য মেধাবীরা বাদ পড়ছেন প্রতিনিয়োগে। এমন একজনকে খুঁজে বের করি আমরা। তিনি নূর মোহাম্মদ জুয়েল। যে হাত বিমানের কন্ট্রোল কলামে থাকার কথা তা আজ আটকে আছে নিয়োগ জালিয়াতির বেড়াজালে। দেশের উচ্চ আদালত গত বছরের 30 জুলাই 30 কার্যদিবসের মধ্যে তাকে পাইলট হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দিলেও মানছে না বিমান বাংলাদেশ। বিমানের দ্বারে ঘুরতেছি, কোর্টের দ্বারে ঘুরতেছি এবং এটা কন্টিনিউ হচ্ছে। কিন্তু যারা দোষ করে আছে, যারা যোগ্য না, তাদের কিন্তু ঠিকই বহাল রাখছে। সব তথ্য প্রমাণ নিয়ে আবারও বিমান বাংলাদেশে গেলে বক্তব্য তো দূরের কথা, মেলেনি ভিতরে প্রবেশের অনুমতিও। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সংকট কেটে গেলেও এবার সিএনজি সংকটে ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভোগান্তিতে ক্ষুব্ধ চালকদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে চাপ কম থাকায় চাহিদা মতো গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এবার লম্বা লাইন সিএনজি স্টেশনে। গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। লাইনে প্রেসার না থাকায় নেওয়া যাচ্ছে না 200 থেকে 300 টাকার বেশি। 2 ঘন্টা আপনার সিরিয়ালে দাঁড়ায় থেকেও আপনার প্রেসার নাই। গ্যাস ঢুকছে 190 টাকা, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকা। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ সংকট নয়, জ্বালানি তেলের পর এবার গ্যাস নিয়ে সিন্ডিকেট করছে একটি চক্র। মূলত দাম বাড়ানোর পায়তারা ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। আগে তেলের সমস্যা ছিল, তেল বানানোর লাগিয়া মানে এই সমস্যাটা দেখা গেছে, যেই বাড়াইছে দাম খালি। এখন বর্তমানে গ্যাসের অবস্থা, গ্যাসের সিরিয়াল কেন এটা দাম বাড়াইবো, তাহলে আর আগেই বাড়াই দেব। অবশ্য পাম্প কর্তৃপক্ষ বলছে অসহায় তারাও। লাইনে গ্যাসের চাপ না থাকায় নিরুপায় তারা। পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টোরেজে গ্যাস নাই, যার কারণে আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস দিতে পারি না। গত সপ্তাহ থেকেই সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার কমতে শুরু করে। আস্তে আস্তে তা চরম আকার ধারণ করছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। পুলিশের এলিট ফোর্স হিসেবে র্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে, যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহি। রাজধানীর কুর্মিটলা র্যাব সদর দফতরে বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন আগামী দিনগুলোতে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে র্যাব।
পুলিশের এলিট ফোর্স র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। র্যাব সদর দফতরে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তার সব কর্মকাণ্ড পরিচালনা করবে। সংস্থাটির জন্য নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। কিছু কর্মকর্তার কারণে বাহিনী হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, র্যাবকে যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল তখন র্যাব রাজনৈতিক কাজে ব্যবহৃত হতো। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। নতুন আইনে র্যাবের নাম ভিন্ন হবে কিনা সরকার তা বিবেচনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল, কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত এড়াতে সব দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। বলেন, রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথ উত্তপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় জোটের নেতারা। জাতীয় নির্বাচনের পর আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে ঘটা করে সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনের জন্য প্রার্থীও ঘোষণা করেছে কোনো রাজনৈতিক দল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষ দিকেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। চলছে প্রস্তুতিও। স্থানীয় সরকারের সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। সুষ্ঠু একটা গ্রহণযোগ্য অবাধ একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন। এতে সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথে জবাবের হুঁশিয়ারি দিবেন বিরোধী দলীয় জোটের নেতারা। ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার ইলেকশন ছিল। লোকাল গভর্নমেন্টে যদি সুষ্ঠুভাবে না হয় সেটাতে কিন্তু রাজপথ, আমরা আবারও বলছি, ভয়াবহ উত্তপ্ত হবে। বিস্ফোরকের উত্তপ্ত পজিশনের উপর যদি আবার গোলাবারুদ নিক্ষেপ হয় সেটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। দেশটা সেদিকে যাক, এটা আমরা চাই না। সকাল ফোরাম যে নিউজ আমাদের দিয়েছেন সেখানে বাংলাদেশের মানুষের কাছে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি। স্থানীয় সরকারের ভোট সুষ্ঠু করতে ইসির চেষ্টার কোনো ঘাটতি থাকবে না বলেও জানান তিনি। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়টি কমিশনকে চিন্তিত করেছে বলে জানান সিইসি। একই পলিসি সবার জন্য মেনটেন করেছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা গেলেন মা। মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর, অভিযুক্ত 2 চিকিৎসক পলাতক। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। দেশের পরিবেশ বান্ধব গাড়ির বাজার বাড়াতে চায় সরকার, আর এই পরিকল্পনা বাস্তবায়নে আসছে বাজেটেরই রিকন্ডিশন হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা চায় বারডিবা। সংগঠনটির দাবি, এতে একদিকে যেমন ক্রেতার নাগালে আসবে বেড়ে যাওয়া গাড়ির দাম, তেমনি বিক্রি বেড়ে যাওয়া সরকারের রাজস্ব আদায় বাড়বে। ব্যবসায়ীদের এমন যুক্তিকে আমলে নিয়ে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদের। পরিবেশ সুরক্ষা আর জ্বালানি সাশ্রয় বিবেচনায় বিশ্বব্যাপী বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাজার।
পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশও। বাজেটে আমরা আশা করছি যে ইভি গাড়ির ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য যে জায়গাটুকু আছে ওই জায়গাতে আমরা সহায়তা চাচ্ছি সরকারের কাছে। 2030 সালের মধ্যে সরকারের পরিকল্পনা মোটরযানের 30% যেন হয় বৈদ্যুতিক গাড়ি। যদিও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য মতে 2022 সাল থেকে চলতি অর্থবছরে এখন পর্যন্ত নিবন্ধন নেওয়া এসব গাড়ির সংখ্যা 800-র কম, যা সড়কে চলা মোট গাড়ির 0.01% কম। ম্যানুফ্যাকচারিং যারা করবে কিংবা অ্যাসেম্বলি করবে তাদের জন্য একটা ডিউটি বেনিফিট যদি সরকার ঘোষণা করেন তাহলেই লোকালি অ্যাসেম্বল হয়ে বাজারে যাওয়া শুরু হবে। আগামীর বাস্তবতা বিবেচনায় পরিবেশ বান্ধব মোটরযানের জন্য অবকাঠামো প্রস্তুত করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। ধীরে ধীরে হাইব্রিড, সেই সঙ্গে ক্রেতার চাহিদা মিটিয়ে প্লাগ ইন হাইব্রিডের বাজার বড় করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে দেশ জুড়ে তৈরি হবে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার স্টেশন। রাজস্ব বেড়েছে হাইব্রিড গাড়ির সুযোগ সুবিধা দেওয়াতে। সারা বাংলাদেশে এই আপনার চার্জিং স্টেশন তৈরি হবে এবং অটোমেটিক্যালি ইভির জন্য কিন্তু একটা পরিবেশ ক্রিয়েট হয়ে যাবে। এই পথে চলতে আসছে বাজেটে পরিবেশ বান্ধব রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা চান আমদানিকারকরা। এই বাজেটই মনে করি অ্যাপ্রোপ্রিয়েট বাজেট, যে হাইব্রিড গাড়ি, পরিবেশ বান্ধব গাড়ির ডিউটি কমানোর দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিডার দাবি, শুল্ক কমালে ডলারের দর বৃদ্ধির কারণে বেড়ে যাওয়া গাড়ির দাম খানিকটা কমে তা আসবে ক্রেতার নাগালে। এতে গাড়ি বিক্রি বেড়ে সরাসরি শুল্ক আদায় বৃদ্ধিসহ নিবন্ধন ফি ও নবায়ন, রোড ট্যাক্স নানাভাবে বাড়বে সরকারের রাজস্ব। এত দাম এগুলোর সবটা এনে সেটা যে কস্ট পড়বে ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। আমার দাবি এতটুকুই যে আপনি এমন কিছু করবেন না যাতে ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়। আগামীর বাস্তবতা আমলে নিয়ে পরিবেশ বান্ধব রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশে ইন জেনারেল গাড়ির যে ট্যারিফ এটা আসলে অত্যাধিক, যেগুলো জনপরিবহনের জন্য, ব্যবসার কাজের জন্য, ফ্রেট মুভমেন্টের জন্য, ইভেন নাগরিকের প্রয়োজনে সেই জায়গায় কিন্তু সেগুলো রেশনালাইজ করার সুযোগ আছে। বিআরটি এর তথ্য মতে 2022 সালে যেখানে নিবন্ধন নিয়েছে 16,700 গাড়ি, সেখানে দাম বৃদ্ধির কারণে কমতে কমতে গেল বছর তা নেমেছে 9,400টিতে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যে দলের শীর্ষ নেতারা লাখ লাখ নেতাকর্মীকে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, সে দলের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার দুপুরে কুমিল্লার 14 গ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জনগণ যাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে আসতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যে নেতা তার লক্ষ লক্ষ নেতা কর্মীকে রেখে চোরের মতো পালিয়ে যায়, তারা আবার কোনোদিন বাংলাদেশে ফেরত আসে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল না। বিচারকদের স্বাধীন মানসিকতায় স্বাধীন বিচার বিভাগ বাস্তবায়ন করতে পারে বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি ময়নুল ইসলাম চৌধুরী। সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় বাংলা ট্রিবিউনের আয়োজন বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় দুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা বাস্তবায়নে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে বিএনপি ইতিবাচক হলেই কাঙ্ক্ষিত বিচারালয় পাবে দেশ। আইনজীবী শিশির মনিরের মতে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, দেশের বিচার কাজে সরকারের হস্তক্ষেপ বন্ধের ব্যবস্থা না করলে স্বাধীন বিচার বিভাগ সম্ভব নয়। তবে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আসিম। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারাচ্ছে, কমছে সহায়তার তহবিলও। শুরুতে বছরে প্রায় $700 মিলিয়ন সহযোগিতা মিললেও গত বছর থেকে তা নেমেছে $400 মিলিয়নে। এমন পরিস্থিতিতে সংকটটি ফের বিশ্বমঞ্চে তুলে ধরতে ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় কমিশন, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন ও যুক্তরাজ্যের 23 সদস্যের প্রতিনিধি দল 2 দিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা 9 বছর ধরে বাস করছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। 10,000 একর বনভূমি জুড়ে 33টি ক্যাম্পে মানবতর জীবন কাটাচ্ছেন 12 লাখের বেশি মানুষ।
রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বড় চাপের মুখে বাংলাদেশ। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া। বিশ্বজুড়ে একের পর এক বড় সংকটের ভিড়ে গুরুত্ব হারাচ্ছে রোহিঙ্গা সংকট। এই পরিস্থিতি শুরুর বছরে প্রায় $700 মিলিয়ন সহায়তা মিললেও গত বছর থেকে তা নেমে এসেছে প্রায় $400 মিলিয়নে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটকে আবারও বিশ্বমঞ্চে তুলে ধরতে মাঠে নেমেছে জাতিসংঘ। UNHCR ও WFPর যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় কমিশন, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন ও যুক্তরাজ্যের 23 সদস্যের প্রতিনিধি দল দুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সোমবার বিকেলে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে কক্সবাজারের জেলা প্রশাসক জানান, রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, এখানে কাজের পরিবেশ, সার্বিকভাবে এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে। কাজে তারা যেন তাদের গভর্নমেন্টের সাথে করে তাদেরকে মিয়ানমারে ফেরানোর জন্য আন্তর্জাতিক গ্রুপগুলোর নেগোসিয়েশন সেই বিষয়ের জন্য কাজ করে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, রোহিঙ্গা সংকট আবারও আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলটি। প্রতি বছর গড়ে আমরা প্রায় 700 মিলিয়নের মতো আগে ফান্ড রিসিভ হতো, যেটি গত বছর থেকে 400-500 মিলিয়নে রিডিউসড হয়ে যায়। তো এখন এই ভিজিটটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেসব ডোনাররা এই ক্রাইসিস রেসপন্সে ফান্ডিং করে, এই ভিজিটটা সম্ভবত এটাকে একটু ফোকাসে নেওয়ার চেষ্টা করবে। রোহিঙ্গা সংকটে 9 বছর হতে চললেও মিয়ানমারের তালবাহানা ও রোহিঙ্গাদের অনীহায় এখন পর্যন্ত একজন বাস্তুচ্যুতকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি তাদের নিজ দেশে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় আরো থাকছে, গাইবান্ধা রেজিস্ট্রি অফিস থেকে রাজস্বের কোটি টাকা আত্মসাৎ, নানা অপকর্মে জড়িত কর্মকর্তা কর্মচারীরা মূল দলিলের পাতা গায়েব ছাড়াও তৈরি করছেন জাল দলিল, ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উপাচার্য ও প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীদের একাংশ। সোমবার দুপুরে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচিতে সমাজবিজ্ঞান অনুষদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা বলেন, আন্দোলনের নামে শিক্ষকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা শিষ্টাচার বহির্ভূত, অসম্মানজনক এবং উদ্দেশ্য প্রণোদিত। শিক্ষকদের অপমান বা হেয় করার মতো কোনো ঘটনা ঘটলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সুনামগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এই আদেশ দেন। 2021 সালের 11 আগস্ট ছাতকের হাসামপুর এলাকায় ভুক্তভোগী তরুণীকে সড়কে একা পেয়ে অপহরণ করে স্থানীয় মতিউর রহমান মতিন ও দিলদার হোসেন। পরে তাদের সঙ্গে যুক্ত হন বিল্লাল হোসেন। এরপর ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। পরের দিন তরুণীর ভাই বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মতিন, দিলদার ও বিল্লালকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। খালাস পান বাকি 2 আসামি। মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেসরকারি হাসপাতালটিতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ স্বজনরা। অবরোধ করা হয় ঢাকা-বরিশাল মহাসড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। অভিযুক্ত 2 চিকিৎসক পলাতক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মায়ের মৃত্যু, এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।
স্বজনরা জানান, সোমবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ মাইজপ্রা গ্রামের ভ্যান চালক আলামিন হাওলাদারের 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তন্নি আক্তারকে প্রথমে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে নেওয়া হয় ভুরঘাটার একটি বেসরকারি হাসপাতালে। সেখানকার 2 চিকিৎসক অস্ত্রোপচার করেন। এ সময় অসাবধানতাবশত রোগীর নাড়ি কেটে ফেলা হয় বলে অভিযোগ স্বজনদের। প্রচুর রক্তক্ষরণ হলে তড়িঘড়ি করে উন্নত চিকিৎসার জন্য তন্নিকে পাঠানো হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা করে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণচিত্র ডাক্তার ফোন দিয়েছে, ফোন দিয়ে না মানে 5 মিনিট অনেক ডাক্তার ঢুকতে হান দিয়ে বাচ্চা বেঁচে দিছে। মাইয়ার বেঁচে দেয়, মাইয়া হ্যাঁ নেই মারা গেছে। সিজার করছে, সিজার করার আগে আর নাই, সিজার করার সাথে সাথে বাইর করে দিছে। তন্নির মৃত্যুর প্রতিবাদে হাসপাতালটিতে ভাঙচুর চালায় স্বজনরা। পরে বিকেলে বিক্ষুব্ধরা ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। যে ডাক্তারে অপারেশন করছে, সিজার করছে, ডাক্তার ফাঁসি দেয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রোগীর বা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি মনে করেন যে ডাক্তারের কোনো গাফিলতি ছিল বা অ্যানেস্থেসিয়ার গাফিলতি ছিল, সেক্ষেত্রে তারা যদি অভিযোগ দায়ের করেন, সেটা আমরা অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। তন্নির আরও এক কন্যা সন্তান রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। বগুড়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। সোমবার রাতে দুপচাচিয়া বাংলালি বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বুলুন চৌধুরীর ছাগল কাকরুলের ঘাসের জমিতে প্রবেশ করে। ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে 2 পক্ষের বিরোধ হয়। এরই জেরে কাকরুল ও তার ভাতিজা রেজাউলের সঙ্গে বুলুনের ভাই মানিক চৌধুরীর বাকবিতণ্ডা হয়। অভিযোগ ওঠে, সে সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মানিক। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মানিক চৌধুরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শেরপুরে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শনিবার শ্রীবর্দী উপজেলার মাদারপুর এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম তার স্ত্রীকে মারধর করেন। এ নিয়ে এই নারী স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনের কাছে অভিযোগ করলে আশরাফুল ও নুরুল আমিনের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই রাতেই নুরুল আমিন ও তার সমর্থকরা আশরাফুলের বাড়িতে হামলা করে আগুন দেয়। এর জেরে সোমবার সকালে আবারও আশরাফুলের উপর নুরুল আমিনের ছেলে ও সমর্থকরা হামলা করলে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী নুরুল আমিনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। সরকারের রাজস্বের প্রায় কোটি টাকা আত্মসাৎ হয়েছে গাইবান্ধার রেজিস্ট্রি অফিস থেকে। এর মধ্যে আত্মসাৎকৃত 58 লাখ টাকা আদায় হয়নি এখনো। এতে করে জমি নিবন্ধন হলেও মূল দলিল পাচ্ছেন না ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বালাম বই থেকে মূল দলিলের পাতা গায়েব, ঘষা মাজা করে দাতা গ্রহীতার নাম, দাগ, খতিয়ান পরিবর্তন ও জাল দলিল তৈরি সহ নানা অপকর্মে জড়িয়েছেন অফিসটির কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের 3য় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ, খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। এমন অন্যায় অপকর্মের ভুক্তভোগীদের একজন শহরের মাস্টারপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম। আমানতের জায়গা যেখানে মানুষ নির্ভর করতে পারে একটা তার জমির কাগজপত্রের জন্য, সেখানে যদি এইরকম দুর্নীতি হয়ে থাকে, এরকম দুর্নীতি চলে, তাহলে আমরা কোথায় যাব? সাধারণ মানুষের যাতায়াতে কঠোর বিধিনিষেধ থাকলেও মহাফেজখানায় অফিস সহকারী মশিউরের সাথে বসে থাকতে দেখা যায় জুয়েল নামে গোবিন্দগঞ্জের এক নকল নবিশকে। এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। দেখা যায় এই মহাফেজখানাকে ঘিরে 2 পাশে থাকা নকল নবিশদের যে কক্ষগুলো আছে, সেই কক্ষগুলোতেও সাধারণ মানুষের অবাধ যাতায়াত। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন?
বললাম তো ভাই, ভাই ঢাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না না না, এই ভাইয়ের হলো বেটা থাকে তো, তাকে খোঁজ নিয়ে বেড়াচ্ছিলেন। আসি ওই ভলিউম দেখার জন্য ওনার সাথে কথা বলতেছি না। ভলিউম আপনি দেখবেন কেন? ওনার মাধ্যমে ওনাকে বলছি, মানে ইয়ে দিচ্ছি, কাগজ দিচ্ছি আর কি, যে আমাদেরকে দেখান। উনি প্রতিশ্রুতি দিচ্ছে, উনি দেখাবো। সাধারণ মানুষ কাজ দেওয়ার জন্য এখানে আসে, আমরা কাজ নেই, নিয়ে তাকে বাইরে দেই। আমার লেখা দলিলের যে পে অর্ডারটি সেইটি অন্য দলিলে ব্যবহার হয়েছে, সেটা আমি এটা থেকে আমি জানতে পারছি। ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ পে অর্ডারে 4 লাখ টাকা রাজস্ব জমা দিয়ে পৃথক দলিল নিবন্ধন করলেও জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই, তো বালামে ওঠে নাই কি জন্য? তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্টার মূল যে ডিআরও, এনার সাথে কথা বললাম, ইনি আমাকে বলে যে মনে করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 60-70টা দলিলের টাকা এভাবে সাব রেজিস্টার অফিস পে অর্ডার গায়েব করেছে। এখন দেখে খারিজ করবো, তখন দেখি না দলিলই হয় নাই, ওটা রেজিস্ট্রি হয় নাই। আমিও সঙ্গে যা মানে স্যারের সঙ্গে মানে চাচার সঙ্গে যা অবগত হইলাম যে বেশ কিছু দলিলে আপনাদের পে অর্ডার ওখানে অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ রাজস্ব আদায় হয়নি। এই মানসিক টেনশনে উনি অসুস্থ হয়ে পড়ার কারণে ওনার দুটো অপারেশনও করা হয়েছে এবং এই টেনশনে উনি মারা গেছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। এবছরের 26 এপ্রিল তৎকালীন সাব রেজিস্ট্রার রজব আলীকে আত্মসাৎকৃত 58 লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক। তবে মিজান ও আনিস দুজনই রাজস্বের অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। আর অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার রজব আলীর দাবি তিনি পরিস্থিতির শিকার। ওটিতে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। পরে আমি এটা সাব রেজিস্ট্রারকে, তৎকালীন সাব রেজিস্ট্রার রজব আলীকে বললাম। স্যারেরা যে কাজের জন্য অর্ডার করে এই কাজটুকুই আমি করি, আর এটাই আমার কাজ, তার বাইরে আমার খরচ করার কোনো এখতিয়ার নেই। কে কি করছে, কে কিভাবে সহায়তা করছে সেটা কিন্তু আমার আনন্দ। আমি জানলে তো একজন অফিসার জানার সব থেকেই অকামিশন করে, সেটা তো একেবারে মানে সুকৌশল। জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রশ্ন দলিল লেখক সমিতির। আর জেলা রেজিস্ট্রার বলছেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের নির্দেশনা মেনে কাজ করছেন তিনি। স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। অবৈতনিক ওই কামলা কথায় 30 টাকার কামলা ঢুকে দিয়ে এইসব দলিল দস্তাবেজ তাদের দায়িত্ব দিয়েছে, তারা তো বিনষ্ট করবেই। বিধি মোতাবেক, সরকারি আইনের বিধি মোতাবেক, মহাপরিদর্শকের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে বিদ্যালয়ের মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায়ী রয়েছে সেটাও মহাপরিদর্শকের নির্দেশ মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তার উপরে বর্তায়, সেই মোতাবেক তাকে এই টাকা জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কত টাকা? অ্যারাউন্ড প্রায় 57 লাখের সামথিং আছেন এখন আছে, সেটা তাকে অলরেডি নির্দেশ প্রদান করা হয়েছে। সে এটা এই অর্থ বছরে দেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছে। গত 11 মে শহরের স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে 12 জন ভুক্তভোগী সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধায় সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি গ্যাস সিলিন্ডার। প্রশাসনের নজরদারি না থাকায় ভোক্তাদের জিম্মি করে সিলিন্ডার প্রতি 200 থেকে 250 টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠেছে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। নিয়মিত মনিটরিংয়ের দাবি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ না থাকায় রান্নার কাজে গৃহিণী থেকে শুরু করে ব্যবসায়ীদের একমাত্র ভরসা এলপিজি গ্যাস সিলিন্ডার। এই নির্ভরশীলতার সুযোগ নিয়ে বাজারে চলছে এলপিজি গ্যাসের লাগামহীন দাম।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারে সর্বোচ্চ খুচরা মূল্য 1940 টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে 2150 থেকে 2200 টাকা পর্যন্ত। সাধারণ ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় অনেকটা জিম্মি হয়ে বাড়তি দামেই কিনতে হচ্ছে সিলিন্ডার। সরকারি রেট নেওয়া হচ্ছে না, যে যার মতো পাচ্ছে সেইভাবে নিচ্ছে দোকানদাররা। ত্রিভুজ যান এরা 1940 ওই দাম ধরে না, ধরে হলো 2200 2100। যার কাছে যা নাই মন করা ভাবে, এরা কোনো মানে সরকারি নিয়ম কানুন মানে না। সরকারের রেট নিচ্ছে এখন বেশি আমাদের কাছে, যার মতন সে টাকা নিচ্ছে, যে দাম কমাচ্ছে না, তো কোন এই দামই চলবে। বাড়তি দামের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ খুচরা বিক্রেতারা। ডিলারদের দাবি, সরকার নির্ধারিত দামেই খুচরা পর্যায়ে সরবরাহ করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। এই অতিরিক্ত দামের জন্য আমাদের সেল প্রায় 50% কমে আছে। আমরাও হিমশিমের মধ্যে আছি এই বাজারজাতের দাম নিয়ে। নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো মনিটরিং করতেছি এই ব্যাপারে। যদি কেউ কমপ্লেইন করে যে তার কাছে বেশি নিচ্ছে, সেক্ষেত্রে যদি প্রমাণক থাকে আমরা ব্যবস্থা নেব। সবশেষ 19 এপ্রিল 212 টাকা বাড়িয়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1940 টাকা নির্ধারণ করা হয়। সময় সংবাদ, গাইবান্ধা। চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার এই অভিযানে লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি করায় মেসাস মা অটোকে 5000 টাকা, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি করায় মেসাস তিশান বীজ ও বস্তা ঘরের মালিককে 15,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ প্রয়োজনীয় তথ্য না থাকায় শিশু খাদ্য বিক্রি করার অপরাধে মেসাস হারুন স্টোরকে 50,000 টাকা জরিমানা করা হয়। এ সময় 2 বস্তা জুস জব্দ করে ধ্বংস করা হয়। সিলেটের শাহপরান এলাকায় অভিযান চালিয়ে 299 বোতল ফেয়ার ডিল সিরাপ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার দিবাগত রাতে জাফলং সীমান্ত এলাকা থেকে আসা একটি হলুদ সবুজ রঙের ট্রাক থামানোর সংকেত দিলে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হলে তার তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা 2টি প্লাস্টিকের বস্তা থেকে 299 বোতল ফেয়ার ডিল সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। রংপুর শ্যামা সুন্দরী খাল সংস্কারে আবারও নেওয়া হয়েছে 15 কোটি টাকার প্রকল্প। তবে খোদ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ড নিজেই বলছে এটি টেকসই প্রকল্প নয়। এখন প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া এই প্রকল্প টেকসই না হলে কেন নেওয়া হলো? গবেষকরা বলছেন, যে পরিকল্পনা নিয়ে এই প্রকল্প, তাতে অর্থের অপচয় ছাড়া কাজের কাজ কিছুই হবে না। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। খাল না রে ভাই, এটা তো ভাগা। আমাদের উপদেষ্টা ভিজিটে আসলো, গেলাম বা কেন, মানে এখন হলো বাস ছেড়ে দে বা কেঁদে বাসি। দখল দূষণে ধুঁকছে রংপুরের লাইফলাইন খ্যাত শ্যামা সুন্দরী খাল। আবর্জনা তুলে রাখা হচ্ছে তীরে, আবার সেই আবর্জনাই গিয়ে পড়ছে খালে। এটি প্রায় 15 কোটি টাকার একটি প্রকল্প। খাল সংস্কারে বিভিন্ন সময় কোটি কোটি টাকা খরচ করা হলেও শ্যামা সুন্দরীকে ভাগাড় থেকে আসল চেহারায় ফেরাতে পারেনি কেউই। দখল দূষণে 150 ফিট প্রস্থ খাল এখন পরিণত হয়েছে নালায়। ট্রেনের পাশের ময়লা ও পাশের ময়লাতে একটা আবর্জনাতে ভর্তি। সংস্কার করা না হলে শহরের পরিস্থিতি দিন দিন আসলে অনেক বিপর্যয়ে চলে যাবে এই গন্ধর কারণে, এবং রোগ জীবাণু ছড়াবে। কি বলবো, আমাদের দুর্গতি কেউ দেখে না, সবাই আসে এই বলে আর কার্যক্রম হয় না। অন্তর্বর্তী সরকারের আমলে শ্যামা সুন্দরী খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যার একটি বড় অংশ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। অথচ পানি উন্নয়ন বোর্ড নিজেই বলছে এই প্রকল্পে খুব বেশি সুফল মিলবে না। অপচয় কিনা বলতে, আপনি 2 বছর বা 5 বছর তো একটা মেয়াদে আপনি একটা ড্রেনেজ সিস্টেমের উন্নতি পাবেন। এখন আপনি কিছুই করলেন না, তাহলে কি আপনি মশার কামড়ে ডেঙ্গু হবে? 5টা বছরও যদি আপনাকে এই 1.5% টাকায় যদি 5টা বছরও এটা আপনাকে সুফল দেয়, সেটা আপনার এবং পানি প্রবাহটা ভালো থাকে, সেটাও কিন্তু। সংস্কারের অংশ হিসেবে শ্যামা সুন্দরী খালের 2 পারে লাগানো হবে 30 লক্ষ টাকার গাছ। অথচ খালটির অধিকাংশ জায়গাতেই নেই গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা। গবেষকদের মতে পরিকল্পনাবিহীন এমন উদ্যোগ শুধুই অর্থের
অপচয় করবে? সিটি প্রশাসক বলছেন নিয়ম মেনেই যেন সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। প্রত্যেকটি কাজ যেন সঠিকভাবে এবং যেভাবে করার কথা বা যেভাবে হওয়ার কথা সেভাবেই যেন হয়, সেটি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রত্যাশা করছি। গবেষকদের মতে অবৈধ দখলদার উচ্ছেদ, ঘাগরের সাথে সংযোগ এবং তলদেশ খনন করা না গেলে এমন প্রকল্প শুধুই অর্থের অপচয়। এটা খনন করা হোক, তারপর এটার অন্যান্য পরিচর্যা করা হোক, তখন এটি কাজে লাগে। এই কাজগুলো না করে শুধু এই কাজটুকু করলে আবারও এই 1-8 বছরের মধ্যে যা শ্যামা সুন্দরীর করুণ অবস্থা, সেই অবস্থাই দেখা দেবে। মাঝখানে নষ্ট হবে কিছু সরকারের অর্থ। 2025-এর নভেম্বরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে 2027 সালের জুনে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নদী ভাঙনে দিনের পর দিন ভিটে মাটি বিলীন হলেও দুর্গত এলাকায় মানুষের কান্না শোনার কেউ নেই। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদীর পাড় ভেঙে ঘর ছাড়া হাজারো মানুষ। বাসিন্দাদের দাবি, ভাঙন ঠেকাতে গতানুগতিক আশ্বাসেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। এ ভাঙন আর কতকাল? এমন প্রশ্নে বুক ফাটা চিৎকার আর হাহাকার, তবুও শোনার কেউ নেই। প্রতি বছর নিয়ম করে ভাঙে নদীর তীর, বিলীন হয় ভিটে মাটি, নিঃস্ব হয়ে পড়েন কুড়িগ্রামের হাজারো মানুষ। এ অবস্থায় কখনো সহায়তা মিললেও ভাঙন ঠেকাতে নেই কারো তৎপরতা। রাতে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে কই যাবো? আমরা আপনাদের কাছে আকুল আবেদন করছি, আমাদের এই চোরটা বেঁচে দেন। অনেক ফ্যামিলি বেঁচে যাবে, 2,500-3,000 ফ্যামিলি আমরা এখানে আছি। সম্প্রতি উজানের ঢলে ভেঙেছে ব্রহ্মপুত্র নদের ডান তীর। নদী গর্ভে উলিপুর উপজেলার জলঙ্গার কুঠির প্রায় 2 কিলোমিটার এলাকা। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট। এখনো ভাঙছে জেলার বিভিন্ন উপজেলার ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর বিভিন্ন পয়েন্ট। আমি ধরলার কিনারায় তো আছি, আমার কোনো আশ্রয় নাই। বাড়ি আর কত ভাঙো বাবা? সরকার এডে কি আর না নাই, আবার আমরা নদীর মধ্যে বাড়ি ভাঙান বিলীনে চলে যেতে। ভাঙন ঠেকাতে বরাবরের মতোই আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। 1 লাখ জিওব্যাগের সংস্থান হয়েছে, যেখানে ভাঙন দেখা দিবে আমরা সেখানে প্রায়োরিটি ভিত্তিতে যেখানে ঘনবসতি আছে বা গুরুত্বপূর্ণ স্থাপনা আছে ওই জায়গাগুলোকে প্রায়োরিটি করে আমরা সেই জিওব্যাগগুলো ব্যবস্থা নিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার উপর দিয়ে প্রবাহিত 16টির নদ নদীর মধ্যে ভাঙন প্রবণ 5টি নদী, যার দুই পারের দৈর্ঘ্য 374 কিলোমিটার। এর মধ্যে সুরক্ষিত মাত্র 66 কিলোমিটার, বাকিগুলো ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, কুড়িগ্রাম। রংপুর বিভাগে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 20 লাখের বেশি গবাদি পশু। তবে গোখাদ্যের অতিরিক্ত দাম বাড়ায় মুনাফা নিয়ে শঙ্কায় খামারিরা। যদিও প্রাণী সম্পদ দফতর বলছে ন্যায্য মূল্য নিশ্চিত করতে খামারিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। তরিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। রংপুর সিটি কর্পোরেশনের হাসনাবাজার এলাকার বাসিন্দা আরজু বেগম। কোরবানির ঈদ সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত তিনি। জানালেন 2টি দেশি জাতের গরু বিক্রি করে স্বপ্ন পূরণের কথা। এরকম গরিব মানুষ টুকিটাকি যা গরু পালন করি, করে সংসার যেভাবে চালা লাগে সেইভাবে চালাই। কোরবানির ঈদ ঘিরে এখন শেষ সময়ের ব্যস্ততা খামারিদের। তবে গোখাদ্যের অতিরিক্ত দাম বাড়ায় শঙ্কায় রয়েছেন ভালো দাম নিয়ে। গরু পালার প্রতি একটা আগ্রহ আসলো, খুব মহব্বত লাগে। এরপর আবার গরু 30টা গরু করি, 30টা গরু আবার 3 বছর থেকে করতেছি। মোটামুটি খুব ভালো লাগে আমাকে এখানে। ওটা তো অবশ্যই একটা কষ্টের ফল, তার জন্য আজকে আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখা যাচ্ছে। এর পিছনে অনেক কষ্ট আছে, অনেক শ্রম আছে আমাদের। তো দীর্ঘ 1 বছর প্লাস আমি এই গরুটা লালন পালন করতেছি। তো এটা আমি একটা এক্সপেক্টেড প্রাইস হচ্ছে আমার 5 লক্ষ টাকা। খাদ্যদ্রব্যের দাম আপনারা জানেন বিগত 15 থেকে 1 মাসের মধ্যে খাদ্যের দামটা কিন্তু আবার বাড়ছে, গোখাদ্যের দাম। এই অবস্থার মধ্যে যারা কুরবানির গরু উৎপাদন করছে, যদি বাজারে চাহিদার তুলনায় বেশি গরু থাকে, আলটিমেটলি গরুর দাম কমবে, এতে কোনো সন্দেহ নাই। সো এইটা একটা আশঙ্কার জায়গা আছে। এদিকে পশুর হাটগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। ভেটেরিনারি মেডিকেল টিম আমাদের হাটে আমাদের পশুর স্বাস্থ্য পরীক্ষা করবে এবং পশুর স্বাস্থ্য পরীক্ষা করে তার সার্টিফিকেট বা তার সুস্থতার নির্ণয় করবে
এই মর্মে আমাদের প্রতিহাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর বিভাগে পশুর চাহিদা রয়েছে 14,66,600। প্রস্তুত রয়েছে 20,23,067টি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ঈদুল আজহায় বিশেষ ট্রেনের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা মেরামত করা হচ্ছে বগি। ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। নির্ধারিত সময়ের আগেই কোচগুলো সরবরাহ করতে চায় কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে প্রতি মাসেই কোচ মেরামত করে যোগ হয় রেলবহরে। তবে ঈদে এ সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক গুণ। তাই কারখানাটির 29টি শপের শ্রমিক বর্তমানে ব্যস্ত বগি মেরামতে। সাধারণ সময় প্রতি মাসে 32টি কোচ মেরামত করা হয় কারখানায়, কিন্তু ঈদুল আজহার আগে ও পরে নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদের স্পেশাল ট্রেন চলাচলে প্রয়োজন হয় অতিরিক্ত কোচ। এ কারণে ঈদুল আজহার জন্য 127টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি কাজ করছেন শ্রমিকরা। বাড়তি ঘন্টা চাপ সহ্য করে আমরা মনে করেন যে এখানে গাড়ি আউটটান দিচ্ছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি যেন সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ করতে পারি। 23% জনবল নিয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের রাত দিন পরিশ্রম করছে। আমরা এমনকি ছুটির দিনেও আমাদের শ্রমিকরা কাজ করছে। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগেই সব কোচ প্রস্তুত করার আশ্বাস কর্তৃপক্ষের। বিদেশ নির্ভর স্পেয়ার পার্টস রয়েছে, সেই স্পেয়ার পার্টসের ঘাটতি কাটিয়ে আমাদের এই সক্ষমতা অর্জন আমাদের জন্য আসলে দুরূহ। কিন্তু আমরা নিজেরাও ওই মাইন্ডসেটে চলে আসছি যে ঈদে আমাদের বাড়তি কোচ দিতে হবে। কর্তৃপক্ষের তথ্য মতে এরই মধ্যে 103টি কোচ আউটটার্ন দেওয়া হয়েছে। এখনও কারখানায় মেরামত করা হচ্ছে 24টি কোচ। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। রাজধানীর বিজয় সরণি মোড় কলমিতলা বাজারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর বিজয় সরণি কর্মীলতা যে মোড়, অর্থাৎ কর্মীলতা যে বাজার, সেই বাজারটির সামনে, এবং আমার পিছনে যে দ্বিতল ভবন বিশিষ্ট একটি মার্কেট, সেই মার্কেটে আজ ভোর 5:30টায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু এই পুরো ভবনটি থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা প্রাণপণ চেষ্টা করছে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি যেন তারা নিয়ন্ত্রণে আনতে পারে। আমরা যে বিষয়টি আসলে জেনেছি যে ফায়ার সার্ভিসের আশেপাশের একাধিক স্টেশনের প্রায় 10টি ইউনিট এখানে এসেছে এবং তারা প্রায় 30 মিনিটেরও অধিক সময় যাবৎ এই ভবনে যে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা দেখেছি যে স্থানীয় যে সংসদ সদস্য তিনি কিন্তু এই মুহূর্তে এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এই ভবনের যে দোকান মালিক যারা আছে, একই সাথে এই ভবন সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে তিনি কথা বলছেন। আমরা যে বিষয়টি আসলে আরও জানতে পেরেছি যে এই ভবনটি মূলত সিটি কর্পোরেশনের অধীনের আসলে একটি বাণিজ্যিক ভবন এবং এই ভবনে কিন্তু প্রায় অর্ধশত আসলে দোকান রয়েছে, যেই দোকানগুলোতে নানা রকম কাঁচামাল পণ্য আসলে বিক্রি হয়। তো এই যে আমরা আসলে দেখছি যে এখনও কিন্তু এই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস, তারা চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে কিন্তু স্থানীয় যে সংসদ সদস্য তিনি উপস্থিত হয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্য যারা আছেন তারা চেষ্টা করছেন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে নিয়ে আসার। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি
যে এই 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 ভবনের যে বিভিন্ন দোকান মালিক আছেন তারা কিন্তু একদম অসহায়ের মতো এখানে ছুটে এসেছেন এবং তারা কিন্তু আমরা যে বিষয়টি আসলে দেখছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে আগত স্থানীয়দের তাদেরকে সরে যেতে বারবার আসলে অনুরোধ করছেন। তারা বলছেন যে অধিক মানুষের ভিড়ে তাদের যে এই আগুন নিয়ন্ত্রণের যে কার্যক্রম সেই কার্যক্রমটি বাধাগ্রস্ত হচ্ছে। এই ভবনের যে অগ্নিকাণ্ড সেই বিষয়টি আসলে অবলোকন করতে আশেপাশের স্থানীয় অনেক জনতা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, বিশেষ করে পুলিশ সদস্য যারা আছে, তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা জেনেছি যে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট তারা এখানে এসেছে এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি সেটি আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা দেখছি যে স্থানীয় যে সংসদ সদস্য তিনি কথা বলছেন এবং একজন ব্যবসায়ী ভুক্তভোগী তিনি আসলে কথা বলছেন, আমরা তার কথা শুনবো একটু। আমরা এদিকে ছুটাছুটি করি, ওদিকে ছুটাছুটি করি, ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়েছে, 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে। আসার পরে তারপরে একটা ইউনিট কাজ করতেছে, তাও ভিতরে যাচ্ছে না, কারণ এতটুকু তাপ এতটুকু ছিল না। যখন আমরা চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি এই জায়গা দিয়ে আমরা নিবানোর জন্য, যে যা পারছে পানি দিয়ে আমরা মানে এগুলো নিবানোর জন্য অনেক প্রাণ চেষ্টা করছি। এরপরে ফায়ার সার্ভিস একটা আসছে, ওনাদের করি ভাই আপনাদের আর ফায়ার সার্ভিস কোথায়, আপনারা ফোন দেন, তাদেরকে আসতে বলেন, আমাদের টাকা সব চলে যাচ্ছে, আপনারা কেন আসতেছেন না? ওনারা বলতেছে আসতেছে আসতেছে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর আমরা ছোটাছুটি করতেছি। আর কিছু লোক ভিতরে যায় মালামাল নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওনাদের বাইরে সরাই দিচ্ছি। এরপরে একটা ইউনিট আসছে, তাও আবার 20 মিনিট আধা ঘন্টা পরে। আমরা শুনছিলাম যে এই ভবনটিতে অবস্থিত কয়েকজন দোকান মালিক তারা স্থানীয় সংসদ সদস্যকে কাছে পেয়ে আসলে তাদের ক্ষোভের কথাই জানাচ্ছেন। এইখানে অগ্নিকাণ্ডের যখন অগ্নিকাণ্ডের যে সূত্রপাত যখন ঘটেছে তখন এই স্থানীয় জনতা যারা আছেন এবং বিশেষ করে যারা এই ভবনে বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত আছে, দোকান মালিক যারা আছে, তারা ফায়ার সার্ভিসের সাথে নানাভাবে আসলে যোগাযোগের চেষ্টা করেছে। আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি যে এই ফায়ার সার্ভিসের যে সদস্য যারা আছেন তারা আসলে প্রাণপণ চেষ্টা করছেন আসলে এই যে ভবনের যে আগুন, সেই আগুনটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার করে আগত যে উৎসুক জনতা, সেই জনতাদের কিন্তু এই জায়গা থেকে আসলে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, কারণ তাদের যে এই ভবনের যে অগ্নিকাণ্ডের যে ঘটনা এবং এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে আসলে বেগ পেতে হচ্ছে অনেকটা, আমরা সে বিষয়টি আসলে দেখছি। আমরা জানি যে এই ভবনটি অর্থাৎ এই মার্কেট ভবনটি দোতলা এবং এই দুটি তলাতেই আসলে আগুন ছড়িয়ে গেছে বলে আমরা জেনেছি এবং প্রায় 20 থেকে 25টি দোকান এক প্রকার পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে অগ্নিকাণ্ডের ঘটনায়। সে বিষয়টি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা যে বিষয়টি জেনেছি যে এই ভবনটিতে ছোট বড় অর্ধশত দোকান রয়েছে। এসব দোকান মূলত ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের যে ব্যবসায়ী শ্রেণী আছে, ব্যবসায়ীরা যারা আছেন তারা পরিচালনা করে থাকেন। বিশেষ করে কাঁচামাল সহ মুদিমালের পাইকারি দোকান বলা যায়, একাধিক পাইকারি দোকান এই ভবনটিতে রয়েছেন। আমরা যে বিষয়টি আসলে আরও দেখছি যে
এই অগ্নিকাণ্ডের বর্তমান অবস্থা আসলে অবলোকন করার জন্য এবং স্থানীয় মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য একই সাথে এই ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে অবলোকন করতে স্থানীয় যে সংসদ সদস্য সহ সরকারের বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন দায়িত্বশীল তারা ইতোমধ্যে এখানে চলে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু পুরো ভবনটি থেকে আসলে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং আমরা এখনও আসলে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কারোর সাথে কথা বলতে পারেনি। তারা আপ্রাণ আসলে চেষ্টা করে যাচ্ছেন যেন দ্রুতই এই মার্কেটের যে আগুন সেই আগুনটি আসলে তারা নিয়ন্ত্রণে আনতে পারেন সেই বিষয়টি তারা চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ। আমরা দেখেছি প্রায় ২০ থেকে ২৫ জন এই ফায়ার সার্ভিসের সদস্য যারা তারা কিন্তু পানি সহ অন্যান্য অগ্নি নির্বাপক ব্যবস্থা সেগুলো নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই ভবনের যে আগুন সেই আগুনটি আসলে নিয়ন্ত্রণে আনার। আগুনটি নিয়ন্ত্রণে আনার পরেই আসলে হয়তোবা আমরা জানতে পারবো যে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত ঘটলো, একই সাথে মোট কত আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি আমরা জানতে পারবো। তবে যে বিষয়টি জেনেছি যে এটি আসলে এই জায়গাটিতে বিশেষ করে রাতের শেষ মুহূর্ত অর্থাৎ ভোরে হওয়ায় হতাহতের যে আসলে হতাহত কিছুটা হয়তোবা কম হতে পারে, কারণ অনেকেই এই মার্কেটে তখন ছিল না। তবে সবচেয়ে যে মূল বিষয়টি সেটি হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই আসলে জানতে পারবো যে কী পরিমাণ হতাহত কিংবা কোনো কী পরিমাণ আসলে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডের ফলে। সেটির জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে এই আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত। তো এই ছিল রাজধানীর বিজয়নগর থেকে আমার কাছে সর্বশেষ এই যে স্থানীয় যে অগ্নিকাণ্ডের ঘটনা সে ব্যাপারে সর্বশেষ খবর। রাজধানীর বিজয় সরণির অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম। সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সড়ক 5টি গার্ডার ভেঙে গেছে। উপজেলার প্রকৌশলী জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জানান, রোববার দিবাগত রাতে বয়ে যাওয়া ঝড়ে নির্মাণাধীন সেতুর গার্ডারগুলো ভেঙে পড়ে। এর আগেও প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছিল সেতুটির গার্ডার। 2018 সালের ডিসেম্বরে 86 কোটি টাকা ব্যয়ে জাদুকাটা নদীতে 750 মিটার শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুরু করে তমা কনস্ট্রাকশন। পরবর্তীতে দফায় দফায় মেয়াদ বাড়ানো হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। লালমনিরহাট কুড়িগ্রাম সংযোগে নেই স্বস্তি। ধীর গতিতে চলছে রত্নাই সেতুর নির্মাণ কাজ। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে রত্নাই নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ নির্ধারিত সময়ের তৃতীয় ধাপ পার হলেও এখনও শেষ হয়নি। ঝুঁকি থাকা সত্ত্বেও পুরাতন সেতুটি দিয়ে চলাচল করছে হাজারো মানুষ। সুফিয়ান আল হাসানের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। প্রায় 21 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র 85%। এরই মধ্যে সংযোগ সড়কের নকশা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, সরকারি নকশা উপেক্ষা করে কুড়িগ্রামের ফুলবাড়ি অংশে বাঁকানোভাবে সংযোগ সড়ক নির্মাণ করায় দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা। 2023 সালের 8 মার্চ শুরু হয় লালমনিরহাটের রত্নাই নদীর ওপর সেতুটির নির্মাণ কাজ। জেলার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেড প্রায় 21 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি নিয়ে কাজ করছে। 130.8 মিটার দীর্ঘ এ সেতুর জন্য সরকার অধিগ্রহণ করেছে প্রায় 285.9 শতক জমি। তবে মূল সেতুর কাঠামো দৃশ্যমান হলেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে সংযোগ সড়ক নির্মাণ নিয়ে। স্থানীয়দের অভিযোগ, সরকারি নকশায় সোজা সড়কের পরিকল্পনা থাকলেও বাস্তবে ফুলবাড়ি অংশে রাস্তা বাঁকানোভাবে নির্মাণ করা হচ্ছে। এতে নতুন মোড় তৈরি হয়েছে, বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি। এখানে কি ঘুষের কারবার না ডাকাতি কারবার? পশ্চিম দিকে বাঁকা হয়ে টার্নিং মোড় হয়ে গেছে। পাকা রাস্তা তৈরি হয়ে যায়, এটা যদি থাকে
তাহলে তো এখানে অ্যাক্সিডেন্ট বেশি হবে। বর্তমানে রত্নাই নদীর ওপর পুরনো স্টিলের বেলি ব্রিজ দিয়েই চলাচল করছেন দুজেলার মানুষ। দীর্ঘদিন ব্যবহারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া সেতুটিতে বড় যানবাহন চলাচলের সময়ে প্রায় সৃষ্টি হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি পরিদর্শন করেছে সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার টিম। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে এখনও সংযোগ সড়কের কাজ চূড়ান্ত হয়নি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। আমরা তাদের দাবিটাও আমাদের এক্সচেঞ্জ স্যার এসে শুনে গেছে এবং এটার জন্য জরুরি পদক্ষেপ যতটুকু দরকার আমাদের রোড অফিস নিবে বলে জানিয়েছে। জমির পরিমাণ বা কি বিষয় এগুলা যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়রা জানান দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাণাধীন এ সেতুটি চালু হলে লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দাদের যাতায়াতের নতুন গতি আসবে। সময় সংবাদ, লালমনিরহাট। মাঠ ও মিল পর্যায়ে পর্যাপ্ত ক্রুড মজুদের পাশাপাশি কোনো রকম রিফাইন্ড সংকট না থাকা সত্ত্বেও শুধুমাত্র বৃষ্টির অজুহাতে বেড়েই চলেছে লবণের দাম। গত 14 দিনের ব্যবধানে চামড়ায় ব্যবহৃত লবণের 74 কেজির বস্তায় 250 টাকা এবং খাবারের লবণে 200 টাকা বেড়ে গেছে। তবে মাঠের কৃষক সুকৌশলে দাম বাড়াতে ক্রুড মজুদ রাখছে বলেও অভিযোগ উঠেছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় আরও থাকছে কমলদের রিপোর্টে। বিসিকের তথ্য অনুযায়ী বর্তমানে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন মিলে 1,10,542 মেট্রিক টন ক্রুড এবং ক্রাশ লবণ মজুত রয়েছে। এর বাইরে মাঠ পর্যায়ে ক্রুড মজুত রয়েছে আরও অন্তত 20,417 মেট্রিক টন। আর চলতি বছর কোরবানির ঈদে সম্ভাব্য 1,01,06,000 পশুর চামড়া সংরক্ষণে 1 লাখ মেট্রিক টনের কাছাকাছি লবণ প্রয়োজন। এমনকি গত 1.5 মাসে চট্টগ্রামের মিলগুলো থেকে কয়েক লাখ মেট্রিক টন রিফাইন্ড হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে। চামড়ার জন্য প্রতি বছরই প্রায় 80 থেকে 1 লক্ষ টন লবণ অতিরিক্ত প্রয়োজন হয়। তো আমরা যতটুকু আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা রেখেছিলাম, কিন্তু এর মধ্যে সিজন খারাপ হওয়ায়, ওয়েদার খারাপ হওয়ায় চাষিরা মাল সাপ্লাইটা কমিয়ে দিয়েছে। অথচ চাহিদার বিপরীতে অতিরিক্ত মজুদ থাকা সত্ত্বেও প্রতিদিনে বাড়ছে লবণের দাম। চলতি মে মাসের শুরুতে মিল পর্যায়ে চামড়ায় ব্যবহৃত মিডিয়াম মানের লবণের 74 কেজি প্রতি বস্তা 680 থেকে 700 টাকায় বিক্রি হলো। এখন তা বেড়ে 930 থেকে 950 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে 810 টাকার ভালো মানের খাবারের লবণ বিক্রি হচ্ছে 1050 টাকায়। এক্ষেত্রে অজুহাত অতিবৃষ্টিতে লবণ উৎপাদন ব্যাহত হওয়া। উৎপাদনের টাইমে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, উৎপাদনে ব্যাঘাত করছে, এই কারণে বাজারটাই অবস্থা। মাঠ পর্যায়ে ক্রুড উৎপাদনে জমির বর্গা খরচ, পলিথিনের দাম এবং বোট ভাড়া আগের চেয়ে অনেক বেশি বলে দাবি ব্যবসায়ীদের। গত মাসে 74 কেজি প্রতি বস্তা ক্রুড 400 টাকায় বিক্রি হলো, এখন তা বেড়ে 800 টাকায় এসে দাঁড়িয়েছে। সরকারি তো নির্ধারিত রেট হয়েছে 14 টাকা হইতে 15 টাকা 50 পয়সা পর্যন্ত। আর আমাদের এখানে বর্তমান রেট হয়েছে 1020 টাকা। 74 কেজি বস্তা ছিল 650 টাকা, এখন হইল 74 কেজি 850 টাকা। চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় 70 একর জমিতে এবার লবণ চাষ হচ্ছে। সমুদ্র উপকূলবর্তী কক্সবাজারের টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, চট্টগ্রামের বাঁশখালী থেকে ক্রুড লবণ নিয়ে আসা হয় মাঝিরঘাটের মিলে এবং এই লবণ রিফাইন শেষে চলে যাচ্ছে বিভিন্ন গুদাম এবং মোকামে। আর এর মাঝে হাত বদল হচ্ছে অন্তত 8 বার। আর প্রতিবারই বাড়ছে লবণের দাম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ। সরকার ধানের দাম বেঁধে দিলেও রংপুরে মাঠ পর্যায়ে কৃষক পাচ্ছেন অর্ধেকেরও কম। এজন্য উৎপাদন খরচ উঠবে না বলছেন তারা। অন্যদিকে উৎপাদনের মাত্র 2% ধান কিনবেন খাদ্য বিভাগ। এদিকে হাটবাজারে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন এবং উৎপাদনের 40% ধান কেনার দাবি কৃষক নেতাদের। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। সরকারি পর্যায়ে প্রতিমণ ধান 1440 টাকা নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে তার প্রভাব নেই। ভরা মৌসুমে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক। গত বছরে কিনছি 100 টাকা, মনে করেন 1 ঘন্টা পানির দাম 100 টাকা, এবারে কিনে লাগতেছে 150 টাকা, 200 টাকা। যেটা আমরা ব্যয় করছি ধানের পিছনে সেই টাকাটা আমরা পাচ্ছি না। যাদের কাছে বিক্রি করি তারা 700-750 টাকা বেশি নিচ্ছেন না। ইয়েতে বাবা আমরা যদি আবাদ করি তাহলে আমাদের
প্রতি বছরে বছরে ঘাটতি হয়ে যায়। চলতি মৌসুমে রংপুর বিভাগে বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 36 লাখ মেট্রিক টন, আর সরকারিভাবে ধান সংগ্রহ করা হবে উৎপাদনের মাত্র 2%। যদিও খাদ্য বিভাগের দাবি মিলাররা চাল দেওয়া শুরু করলে বাড়বে ধানের দাম। ধানের বাজার দর গতবারের তুলনায় এবার কম, প্রায় 3,65,000 মেট্রিক টন চাল আমরা কিনবো। সেই চাল যদি দেওয়ার জন্য মিলাররা বাজারে যায়, আমরা আশা করছি ধানের দামটা বৃদ্ধি পাবে। হাটবাজারে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন এবং উৎপাদনের 40% ধান কেনার দাবি কৃষক নেতাদের। হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরকারিভাবে পর্যাপ্ত হিমাগার এবং সাইলো নির্মাণ করে এই ধান সহ অন্যান্য কৃষি পণ্য ক্রয় করতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রংপুর বিভাগের 8 জেলায় 7,77,449 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের বিরামপুর উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানে মাজরা পোকার আক্রমণে দিশেহারা কৃষক। হঠাৎ এই পোকার আক্রমণে ধানের শীষ শুকিয়ে সাদা রং ধারণ করছে। শত চেষ্টা করেও পোকা দমন করতে না পেরে দুশ্চিন্তায় কৃষক। এদিকে মাজরা পোকায় তেমন কোনো ক্ষতি হবে না বলছেন উপজেলা কৃষি বিভাগ। শফিকুল ইসলাম শফিকের তথ্য নিয়ে মোহাম্মদ আমির হামজার ছবিতে রিপোর্ট। দিগন্ত জুড়ে সবুজ ধান খেতে মাজরা পোকার আক্রমণে ধানের শীষ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে। এই চিত্র দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের বিভিন্ন মাঠের। মাজরা পোকা ধানের কাণ্ডের ভেতর ঢুকে নরম অংশ খেয়ে ফেলায় শীষ দ্রুত শুকিয়ে যায়, এতে ধান চিটা হয়ে যাচ্ছে। বাজারের বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও তেমন কোনো সুফল পাচ্ছেন না চাষিরা। এতে উৎপাদন খরচ যেমন বাড়ছে, তেমনি ফলন বিপর্যয়ের শঙ্কা কৃষকদের। জমির ধানের পাতা সব মরে শেষ হয়ে যাচ্ছে। দুর্লভ ওষুধ দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না তো। বিঘা প্রতি যেখানে 20 মণ ধান হতো সেখানে 10 মণ নেওয়াটাই টাফ ব্যাপার। ধান হতে আমি 5 বার করে ওষুধ মারিছি, কাজ হয় না, এইরকমই কাজ হয়। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে কিছু এলাকায় মাজরা পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, মাজরা পোকায় আতঙ্ক হওয়ার কিছু নেই। গোড়াটা কেটে দেয়, গোড়াটা কেটে দেওয়ার ফলে খাবারটা উপরে ওঠে না, উঠে না ওঠার কারণে কি হয়, ওই শীষটা একসময় সাদা হয়ে যাবে। কিন্তু সে ক্ষতিটা করছে আরো আগে। এটার আমরা পরামর্শ তাদেরকে আমরা স্প্রে করার জন্য নিরুৎসাহিত করি। আমরা বলি যে ভাই আপনি ডাল লাগিয়ে দিবেন। চলতি মৌসুমে দিনাজপুরের বিরামপুর উপজেলায় 15,259 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। সবার আগে বাংলাদেশ নীতি সামনে রেখে দেশ পরিচালনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জানান, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণেই বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অনুষ্ঠানে সরকারের পররাষ্ট্র নীতি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওয়াশিংটন ঢাকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। আটলান্টিক কাউন্সিলে একটা ক্লোজ ডোর রাউন্ড টেবিল হয়েছে, যেখানে আমি উপস্থিত ছিলাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সম্পর্ক, আমাদের পিপল টু পিপল সম্পর্ক নিয়ে কথা হয়েছে, আলাপ হয়েছে। আরও কিভাবে শক্তিশালী করা যায়, অন্যান্য দেশগুলো, সাউথ এশিয়ান দেশগুলোর সাথে আমাদের কি সম্পর্ক, আমাদের নতুন যে সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, সেই সরকারের সাথে আমাদের সাউথ এশিয়ান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান দিয়াগো ইসলামিক সেন্টারে বন্দুকধারীর হামলায় ঘটনা ঘটেছে। এতে 2 সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত 5 জন নিহতের খবর পাওয়া গেছে। মসজিদ ও ইসলামিক স্কুল সংলগ্ন ওই কমপ্লেক্সে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে বন্দুকধারীর পরিচয় বা উদ্দেশ্য জানা যায়নি। বিস্তারিত লস্কর আল মামুনের রিপোর্টে। ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোর ক্লেয়ারমন্ট এলাকার একটি ইসলামিক সেন্টারে হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। মসজিদ ও ইসলামিক স্কুল সংলগ্ন ওই কমপ্লেক্সে হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থানে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে সন্দেহভাজন হামলাকারীদের মৃত্যু হয়।
হামলার পর ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্কুলের শিশুরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন মসজিদের ইমাম। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এবং FBI পরিচালক ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। এদিকে ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সান্দিয়াগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদে আকস্মিক এ হামলার ঘটনায় সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে বহুগুণে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইরানের উপর মঙ্গলবারের পূর্ব পরিকল্পিত হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্র নিষিদ্ধের শর্তে ট্রাম্প অনড় থাকলেও ইরান স্পষ্ট জানিয়েছে কোনো চাপের মুখে তারা আত্মসমর্পণ করবেন না। অন্যদিকে লেবানন ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। এর জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সরাসরি অনুরোধে ইরানের উপর একটি বড় ধরনের সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, উপসাগরীয় নেতারা তাকে আশ্বস্ত করেছেন যে একটি গ্রহণযোগ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছেন তারা। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথ সম্পূর্ণ বন্ধ করতে হবে, অন্যথায় যে কোনো মুহূর্তে বড় আকারের সামরিক অভিযানের নির্দেশ দেয়া আছে। ট্রাম্পের এই আলটিমেটামের মুখে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান সবসময় মর্যাদা ও জাতীয় অধিকার বজায় রেখে সংলাপে বিশ্বাসী, তবে কোনো অবস্থাতেই তারা আইনি অধিকার থেকে পিছু হটবে না। এদিকে দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসিন রেজাই ট্রাম্পের হামলা স্থগিতের বিষয়টিকে উপহাস করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন প্রশাসনকে পিছু হটতে এবং আত্মসমর্পণ করতে বাধ্য করবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই তীব্র হচ্ছে লেবানন ইসরায়েল সংঘাত। ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার জবাবে দক্ষিণ লেবাননের রাশাব শহরে ইসরায়েলি সেনাদের উপর ড্রোন এবং আকাশসীমায় যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে, আর আঁচ লেগেছে রিয়াদেও। ওয়াশিংটন তেহরানের মাঝে ইসলামাবাদে মধ্যস্থতা করলেও গোপনে সৌদি আরবের সুরক্ষায় বড় সামরিক চাল চলেছে পাকিস্তান। গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদিতে মোতায়েন করা হয়েছে 8000 সেনা, এক স্কোয়াড্রন JF-17 থান্ডার যুদ্ধবিমান ও অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে পাকিস্তান কূটনৈতিকভাবে মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা রাখছে। এমনকি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরেও বড় অবদান রেখেছে ইসলামাবাদ। তবে যে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে, সে দেশই বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান। সৌদি আরবের উপর ইরানি হামলার আশঙ্কায় রিয়াদের সুরক্ষায় বিশাল সামরিক বহর পাঠালো পাকিস্তান। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গত বছর স্বাক্ষরিত এক গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় এরই মধ্যে প্রায় 8000 পাকিস্তানি সেনা রিয়াদে অবস্থান নিয়েছে। একই সঙ্গে আকাশসীমা পাহারায় মোতায়েন করা হয়েছে এক স্কোয়াড্রন JF-17 থান্ডার ফাইটার জেট, ড্রোন এবং দূরপাল্লার চীনা HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও এই সেনা ও যুদ্ধবিমানের সমস্ত খরচ বহন করছে সৌদি সরকার, তবে এগুলোর পরিচালনা সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে পাকিস্তানি বাহিনীর হাতেই। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই মোতায়েন কেবল কোনো প্রতীকী বা প্রশিক্ষণ মিশন নয়, বরং এটি একটি পুরোদস্তুর যুদ্ধ প্রস্তুত বাহিনী। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইঙ্গিত দিয়েছিলেন যে কোনো বড় মূল্যের বিনিময়ে সৌদির আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে ইসলামাবাদ, যা রিয়াদকে পাকিস্তানের পারমাণবিক ছাতার সুরক্ষায় রাখার শামিল। গোপন এই চুক্তির আওতায় প্রয়োজনে সর্বোচ্চ 80,000 পর্যন্ত পাকিস্তানি সেনা সৌদিতে পাঠানোর সুযোগ রয়েছে বলেও জানা গেছে। একদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের এই প্রকাশ্য সামরিক ঢাল, অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে কূটনীতির টেবিল। দুইয়ে মিলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের ভূরাজনৈতিক গুরুত্ব আরও এক ধাপ বাড়িয়ে নিল ইসলামাবাদ। মুখোমুখি আলোচনার টেবিলে এই ভারসাম্য তারা কতদিন বজায় রাখতে পারে, এখন সেটাই দেখার বিষয় বলে মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের তীব্রতা এবার স্পর্শ করল বেইজিংকেও। পুতিনের চীন সফরের আগেই কৃষ্ণ সাগরে চীনা মালিকানাধীন একটি মালবাহী জাহাজে আঘাত হেনেছে রুশ ড্রোন। এদিকে গত সপ্তাহ থেকে একে অপরের ওপর ইতিহাসের অন্যতম বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে দুদেশ।
ইউক্রেন যেখানে 1300 ড্রোন দিয়ে মস্কোর আকাশ প্রতিরক্ষা ভেঙে গুড়িয়ে দিয়েছে, রাশিয়াও 524টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসা ও দিনেপ্রোতে ভয়াবহ পাল্টা আঘাত এনেছে। এতে অন্তত 26 জন আহত হয়েছেন। পুতিন ও শি জিনপিংয়ের হাই প্রোফাইল বৈঠকের আগে কৃষ্ণ সাগরে নাটকীয় উত্তেজনা তৈরি হয়েছে। ওডেসা বন্দরের দিকে এগিয়ে যাওয়া কেএসএল দেইয়াং নামের একটি চীনা মালবাহী জাহাজে আঘাত এনেছে রাশিয়ার শাহেদ ড্রোন। মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী এই জাহাজটিতে সব ক্রু ছিলেন চীনা নাগরিক। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি দাবি করেছেন, কোন জাহাজ সাগরে ছিল তা রাশিয়ার অজানা থাকার কথা নয়। রাশিয়ার এই হামলা মূলত গত সপ্তাহে ইউক্রেনের চালানো এক ঐতিহাসিক ও নজিরবিহীন ড্রোন আক্রমণের প্রতিক্রিয়া। ইউক্রেন এক রাতে রাশিয়ার ভেতরে 1300-র বেশি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালায়। যুদ্ধের 4 বছরের ইতিহাসে সবচেয়ে বড় একক গভীর আঘাত করা আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইউক্রেনীয় ড্রোনগুলো মস্কোর কেন্দ্রস্থল, তেল শোধনাগার এবং হাইটেক অস্ত্র তৈরির মাইক্রোচিপ কারখানায় সফলভাবে আঘাত হানে। সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত রাজধানী যে অরক্ষিত, এই হামলা তা প্রমাণ করেছে এবং রুশ নাগরিকদের মনে বড় ধাক্কা দিয়েছে। মস্কোর এই ক্ষয়ক্ষতির জবাবে রাশিয়া ও ইউক্রেনের ওপর এক প্রলয়ঙ্কারী বিমান হামলা চালায়। ইউক্রেনীয় আকাশসীমা লক্ষ্য করে রাশিয়া 524টি ড্রোন এবং 22টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় বিশেষ করে দিনিপ্রো এবং ওডেসা শহর লণ্ডভণ্ড হয়ে গেছে। দিনিপ্রোতে আবাসিক ভবন, বিশ্ববিদ্যালয় ও কিন্ডারগার্টেনে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে ওডেসা বন্দরে চীনা জাহাজ ছাড়াও পানামা, গিনি ও বিসাউয়ের পতাকাবাহী আরও 2টি আন্তর্জাতিক বেসামরিক জাহাজে রুশ হামলা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানিতে ক্ষমতাসীন জোট সরকারের নেয়া সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক খাতের সংস্কারের পাশাপাশি মের্জ সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে হতাশা ব্যক্ত করেছেন দেশটির বেশিরভাগ নাগরিক। জার্মানি থেকে সাম্প্রতিক সময়ে করা দেশটির বিশেষ এক জরিপে সাধারণ মানুষের উদ্বেগের নানা দিক তুলে ধরেছেন বিটু বড়ুয়া। জার্মানি জুড়ে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সাধারণ নাগরিকদের মাঝে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রকট হচ্ছে সামাজিক বৈষম্য, ধনীরা আরও ধনী হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যাও। একই সঙ্গে রাজনৈতিকভাবে সমষ্টিগত সিদ্ধান্তহীনতার মাঝে অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্যভাবে কমেছে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ। বন্ধ হচ্ছে একের পর এক ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প কারখানা। কর্মক্ষেত্রেও বাড়ছে অস্থিরতা। সাম্প্রতিক সময়ে করা দেশটির বেশ কয়েকটি জরিপ বলছে, দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক জোট রক্ষণশীল উদারপন্থী সিডিইউ ও সিএসইউ এবং মধ্যমপন্থী দল এসপিডির জোট সরকারের ক্ষমতা গ্রহণের 12 মাস পার করলেও সরকারের নানা পরিকল্পনায় অখুশি দেশটির সাধারণ মানুষ। এরই মাঝে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে ব্যর্থ হওয়া, বৈশ্বিক রাজনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে না পারা, জ্বালানি শক্তি নিয়ে সঠিক পরিকল্পনার অভাব, নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জন্য পর্যাপ্ত বাসস্থান তৈরি করতে না পারা, সামাজিক ও কর খাতে সংস্কার, সবকিছু মিলিয়ে মের্জ সরকারের উপর চাপ বাড়ছে। জার্মান চ্যান্সেলর ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। আমরা প্রবাসী ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পাচ্ছি না। এদেশে যারা স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সরকার চাচ্ছে যাতে যত কম এনার্জি কম খরচ করা যায় ততই সুবিধা হবে, যার জন্য মানে প্রোডাকশন খুবই করুণ অবস্থা আমাদের এই মুহূর্তে জার্মানিতে। এদিকে ফ্রিডরিশ মের্জের নেতৃত্বে ক্ষমতাসীন জোট সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের ব্যর্থতার খেসারত হিসেবে দিনকে দিন বিশাল জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে দেশটির পার্লামেন্টে প্রধান বিরোধী, চরম রক্ষণশীল ও ডানপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি। সাম্প্রতিক সময়ে করা বিভিন্ন জরিপ বলছে, এখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে এই দলটি সর্বোচ্চ ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তেমনটা হলে পাল্টে যেতে পারে গোটা দেশের চিত্র, হুমকিতে পড়তে পারে সংস্কৃতির বৈচিত্র্যতা ও গণতান্ত্রিক উদারপন্থাও। 2025 সালের মে মাসে সরকার গঠনের মাধ্যমে ক্ষমতাসীন রাজনৈতিক দল সিডিইউ এবং এসপিডি জার্মানিকে আবারও সুখী, সমৃদ্ধ এবং শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের নেতৃত্বে এই সরকার কোনো খাতেই সাফল্য দেখাতে পারেনি। তার কারণ হিসেবে বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিকে দায়ী করছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ। তবে জনগণ তা কোনোভাবেই মানতে নারাজ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা। বেকারত্ব দূরীকরণ ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে চলা আন্দোলন ঘিরে বাড়ছে আতঙ্ক। সহিংসতার আশঙ্কায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে।
অভিবাসী বিরোধী আন্দোলনে উত্তাল দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। অপারেশন ডুডুলা এবং মার্চ অ্যান্ড মার্চ নামক সংগঠনের ব্যানারে বেকারত্ব দূরীকরণ ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ, অবৈধ বিদেশিদের কারণে কর্মসংস্থানে পিছিয়ে পড়ছেন স্থানীয় আফ্রিকানরা। তাই বিদেশিদের উচ্ছেদের দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেছেন আন্দোলনকারীরা। গেল মাসে ইস্ট লন্ডন থেকে শুরু হওয়া চলমান এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরাও। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে বৈধ কাগজপত্র থাকা বিদেশিদেরও লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ উঠছে। বিভিন্ন প্রদেশে দোকানপাটে হামলা, ভয়ভীতি ও হয়রানির ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রবাসীরা। বিক্ষোভ চলাকালে ডারবান প্রদেশে সহিংসতায় আহত হয়েছেন কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী। ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় অনেকেই বন্ধ রেখেছেন ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা। এদিকে অস্বাভাবিক পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। ডারবানে বাংলাদেশের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে। অনেক বাংলাদেশি নাগরিক যারা ব্যবসা করে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। এখন 30শে জুন ওনারা লাস্ট ডেট দিছে, 30শে জুনের মধ্যে সকল অভিবাসী চলে যাওয়ার জন্য। সহিংসতা প্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকা প্রশাসন। হামলা, ভাঙচুর ও সহিংসতা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালানোর আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে চলমান আন্দোলন ও সহিংসতাকে বিদেশি বিদ্বেষমূলক উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার মানবাধিকার সংগঠনগুলো। সরকারও বলছে বিদেশি বিরোধী সহিংস আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি ও আফ্রিকান সংহতিকে ক্ষতিগ্রস্ত করছে। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই আহমেদাবাদ মহাসড়কে একটি কন্টেইনার ট্রাক, বরযাত্রী বহনকারী ট্রাম্পে এবং একটি মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভুল পাশ দিয়ে চলা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক। পরে ট্রাকটি উল্টে টেম্পোর উপর পড়ে গেলে অনেক যাত্রী ভেতরে আটকা পড়েন। এ ঘটনায় অন্তত 13 জন নিহত এবং 25 জনের বেশি আহত হন। অন্যদিকে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় একটি ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 9 জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ভ্যান চালকও রয়েছেন। দুই ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। বিশেষ বিসিবি নির্বাচনে সিলেট জেলা প্রশাসক বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করলেও শেষ মুহূর্তে বাদ পড়েন। এবার বিসিবির কাউন্সিলর হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরী। পরিচালকের দৌড়েও বেশ এগিয়ে আছেন তিনি। সুযোগ পেলে সিলেট বিভাগের ক্রিকেট উন্নয়নে আলাদা ক্রিকেট গ্রাউন্ড তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এছাড়া নির্বাচনে অধিকাংশ কাউন্সিলর রাজনৈতিক পরিচয়ের হলেও এবারের বিসিবি নির্বাচনে রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না বলেই বিশ্বাস সাবেক এই পরিচালকের। অপু বণিকের সঙ্গে নৌসাদ আহমেদের ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। আমরা নির্বাচিত বোর্ড যখন ক্ষমতায় আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আমাদেরকে ডেকে নিয়ে চাপ দিয়ে আমাদের বোর্ডটাকে ফোর্সফুলি রিজাইন করায়। গভর্নমেন্ট নিয়ন্ত্রিত যে খেলাধুলা ছিল, যে মাঠগুলো ছিল, স্টেডিয়ামগুলো ছিল, সেইগুলোতে আমাদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়। বাংলাদেশ ক্রিকেটের এক অস্থির সময়ের স্মৃতি এখনো বয়ে বেড়ান কাইয়ুম চৌধুরী। 111-এর সেই সময় বোর্ড থেকে সরে যেতে হয়েছিল চাপের মুখে। সেই লড়াই আর তিক্ত অভিজ্ঞতার গল্প নিয়ে আবারও বিসিবি নির্বাচনের আলোচনায় এই সংগঠক। এবার সিলেট বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন কাইয়ুম চৌধুরী। বর্তমানে তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বেও আছেন। কাইয়ুম চৌধুরী বিসিবিতে নতুন নন। 2001 থেকে 2006 পর্যন্ত দায়িত্ব পালন করেছেন অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে। দেখেছেন ফাইন্যান্স কমিটিও। সে সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের, যা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভেন্যু। তাহলে তো আজকে আমরা আগের অভিজ্ঞতাকে এবারও কাজে লাগাতে চান কাইয়ুম। তার চোখে ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা স্বচ্ছতা। এই ক্রিকেটটা আরাফাত রহমান কোকো যে জায়গায় রেখে গেছিলেন, এরপরে শুধুই লুটপাট হয়েছে। ক্রিকেটের সাথে সামান্যতম কোনো সংশ্লিষ্টতা নেই। তারা যে বোর্ড মেম্বার হয়েছে, বিভিন্নভাবে এইখানে বোর্ডকে কেন্দ্র করে বাণিজ্যের একটি হাব করা হয়েছিল। আমরা একটা ট্রান্সপারেন্ট বোর্ড চাই,
যে বোর্ডে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যাতে ক্রিকেটের উন্নয়নে কাজ করেন। সবশেষ বিসিবি নির্বাচনেও সিলেট থেকে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন কাইয়ুম, কিন্তু কোনো এক প্রভাবে তার কাউন্সিলরশিপ বাতিল হয়ে যায়। এবারের নির্বাচনে বেশিরভাগই রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তি থাকায় ঘুরছে নানা প্রশ্ন। কাইয়ুম নিজেও রাজনৈতিক দলের মনোনীত সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক। আমিনুল ইসলাম বুলবুলের উপরে স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বে যিনি স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ, এইটা কাজটা ভালো করেন না। আমি সিলেট থেকে কাউন্সিলর হয়েছি, আমার কাউন্সিলরশিপ ক্যান্সেল করে দিছে এবং ওই জায়গায় সিলেটের ডিসি কাউকে কাউন্সিলর বানায়ও নাই। সে বলছে যে না, একজনকে দিছি, উনি না হইলে ওইটা খালি থাকবে। তো খালি থাকার কথা, তখন দেখা গেল ক্রিকেট বোর্ড থেকে একজনকে কাউন্সিলর নাম ঢুকায় দিছে। এইভাবে ক্রিকেট বোর্ডের নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, দায়িত্বশীল অবস্থানে থেকে যারা ছিলেন তারা এটা কাজটা ভালো করেন নাই। রাজনৈতিক প্রভাব মুক্ত একটা বোর্ড চাই এইখানে, সত্যিকার অর্থে যারা ক্রিকেটের সংগঠক এবং প্রাক্তন প্লেয়ার, এই সমস্ত লোকজনকে দিয়ে বোর্ড হওয়া উচিত। সিলেটের ক্রিকেট নিয়েও আছে আলাদা পরিকল্পনা। সিলেট জেলা স্টেডিয়াম এখন ফুটবলের জন্য বরাদ্দ। ভিন্ন কিছু ভাবছেন কাইয়ুম। বয়সভিত্তিক ক্রিকেট, স্থানীয় টুর্নামেন্ট এবং অবকাঠামো উন্নয়নও কাজ করতে চান এই কাউন্সিলর। যদি সুযোগ আসে ক্রিকেটের কাজ করতে, সিলেট স্টেডিয়ামকে আরও সুন্দরভাবে সাজাবো এবং একটা প্র্যাকটিস গ্রাউন্ড আমি তৈরি করব। এটা ওইখানেই পাশে জায়গা আছে। আমরা চেষ্টা করব কোনো একাডেমি করা যায় কিনা, অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা যায় কিনা। অতীতের আক্ষেপ ভুলে কাইয়ুমের এখন লক্ষ্য সিলেট ক্রিকেটের উন্নতি করা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। এজেন্ট ফি জটিলতায় জাতীয় দলের কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন ক্রিস কোলম্যান। নিজ তহবিল থেকে এজেন্ট ফি দিয়ে কোচ নিয়োগ দিতে চায় না বাফুফে। কোলম্যান সরে যাওয়ার পথে নতুন কোচের খোঁজে ফেডারেশন। চুক্তি চূড়ান্ত করেই ঘোষণা করা হবে নাম, যেখানে এগিয়ে আছেন বার্ন্ড স্ট্রক ও থমাস ডুলি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন সাবেক ওয়েলস ম্যানেজার ক্রিস কোলম্যান। তার সঙ্গে কথাবার্তাও বেশ এগিয়ে নেয় ফেডারেশন। ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতায় বাজেট সংকটের সমস্যাও সমাধান হয়। তবে ঠিক এই সময়ে ওয়েলসম্যান ও বাফুফের মাঝে বাধা হয়ে দাঁড়ায় কোলম্যানের এজেন্ট। মূলত এজেন্ট ফি নিয়ে বাফুফের সঙ্গে পূর্বে কথাবার্তা না হলেও হঠাৎই ফেডারেশনের কাছে ফি চেয়ে বসে কোলম্যানের এজেন্ট, আর তাতেই বেঁকে বসে বাফুফে। নিজেদের পকেট থেকে এজেন্ট ফি দিয়ে কোচ নিয়োগ দেবে না ফেডারেশন। ফিফার সব নিয়ম মেনে কোচ নিয়োগে স্বচ্ছতা রাখতে চায় তাবিদ আওয়ালের কমিটি। ডিসপাইট আমাদের বাজেট রেডি ছিল, ডিসপাইট আমাদের এগ্রিমেন্ট চূড়ান্ত জায়গায় চলে গিয়েছিল, সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। এজেন্ট ফি নিয়ে এর আগে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ফেডারেশনে পরিষ্কারভাবে ছিল যে আমরা খালি কোচের স্যালারি এবং রিলেটেড কস্ট আমরা বেয়ার করব। ফিফার এজেন্ট গাইডলাইন সেকশন 34-এ ক্লিয়ারলি লেখা আছে যার যে এজেন্ট বা যার যে উকিল সে ওদের পেমেন্ট করবে। এটা হলো ট্রান্সপারেন্ট আর এটা হলো একটা লিগাল ম্যাটার। তাই আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি ট্রান্সপারেন্ট থাকতে। তালিকা থেকে ক্রিস কোলম্যান সরে যাওয়ায় নতুন কোচের খোঁজে বাফুফে, যেখানে এগিয়ে আছেন জার্মানির বার্ন্ড স্ট্রক। নতুন করে আলোচনায় এসেছেন আমেরিকান থমাস ডুলি। সম্প্রতি গায়ানা জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন 3 বছর। কোচের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেই নাম ঘোষণার লক্ষ্য বাফুফের। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে ফাইনাল করার জন্য। সেই কোচের সাথে আমি আশাবাদী আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। আমাদের দক্ষতা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতেই পারে, আমরা আগেও বলেছি আমরা প্রথমবারের জন্য এই প্রক্রিয়াতে আমরা নেমেছি। তো প্রথমবার যে কাজ করতে যায় কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আর নতুন কোচের অধীনে এই ম্যাচের জন্য 24 মে ক্যাম্প শুরু করবে লাল সবুজরা। আমরা যেখানে আছি 100% মানে একটা পার্মানেন্ট নিউ কোচের আন্ডারে 5 তারিখে আমরা 5 তারিখ না, আমরা 24 তারিখে ক্যাম্পই শুরু করব একটা পার্মানেন্ট অ্যান্ড নতুন কোচের নেতৃত্বে। হামজা সমিতির জন্য হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। তাই নতুন কোচ নিয়োগ দিতেও ক্রীড়া মন্ত্রণালয়ের সাহায্যের প্রয়োজন বলেও জানান বাফুফের সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া ফুটবলের শেষ টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও মোহামেডান ফাইনালে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াবে কিনা তা এখনও চূড়ান্ত নয়।
কিংস অ্যারেনা বসুন্ধরার হোম ভেন্যু হওয়ায় কিছুতেই সেখানে গিয়ে ফাইনাল খেলতে চায় না মোহামেডান। তাদের দাবি, বিগত মৌসুমে কিংস অ্যারেনায় খেলা দেখতে গিয়ে হেনস্থার শিকার হয়েছে সাদা কালো সমর্থকরা। ম্যাচটির আগে দুই ক্লাবের প্রতিনিধির সঙ্গে বসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। নিজেদের অবস্থানে অনড় মোহামেডান। কিংস অ্যারেনা ছাড়া অন্য কোনো মাঠে গিয়ে খেলতে রাজি তারা। অন্যদিকে ফুটবলের স্বার্থে যে কোনো মাঠে ফাইনাল ম্যাচ খেলতে রাজি বসুন্ধরা কিংস। গেলবারের চ্যাম্পিয়ন্স কিংস এই মৌসুমেও ফেড কাপ জিতে ঘরের লিগে ট্রেবল জয়ের লক্ষ্য ক্লাবটির। আমরা বলেছি যে একটা নিরপেক্ষ ভেন্যুতে খেলাটা যাতে অনুষ্ঠিত হয়। আমাদের আবেদন শেষ পর্যন্ত এটাই ছিল। ওনারা বলেছেন যে খেলাটা কালকে যাতে বসুন্ধরাতে খেলি। আমি আমার ক্লাবের সিদ্ধান্তটাকে ওনাকে জানিয়ে দিয়েছি যে আগামীকালকে আমার তরফ থেকে এবং ক্লাবের সিদ্ধান্ত বর্তমানে এই অবস্থা থেকে আমরা বসুন্ধরার মাঠে খেলব। যদি আমাদের ভেন্যু আমরা চেঞ্জ করি তাহলে আপনাদের কোনো আপত্তি আছে? আমরা বলছি এটা তো 11 দেওয়ার বললে তো হবে না, আমরা সব কিছু রেডি করেছি, এখন যদি আপনারা করেন তাহলে আমরা খেলবো না, এটা বলেছি আমরা খেলবো না। যাই হোক, খেলাধুলার স্বার্থে আমরা খেলবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগুনে পুড়ল রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিতলা বাজার। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ডিসেম্বরের শেষে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। সেপ্টেম্বরের মধ্যেই জেআরসির বৈঠকের সম্ভাবনা। নবায়নে আশাবাদী ঢাকা। নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া চায় দিল্লি। যোগ্যতা ছাড়াই হয়েছে পাইলট। নীতিমালা ভেঙে পরীক্ষা দেয়া হয় বেশি নম্বর। আওয়ামী মন্ত্রী ও বিমান কর্মকর্তাদের যোগ সাজছে নজিরবিহীন নিয়োগ কাণ্ড। বঞ্চিত মেধাবীরা। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার ক্যালিফোর্নিয়ার একটি ইসলামিক সেন্টারে বন্দুকধারীর হামলা। 2 সন্দেহভাজন হামলাকারী সহ 5 জন নিহত, জানা যায়নি কারণ। নেইমার জুনিয়র সান্তোস। সব জল্পনার অবসান। নেইমারকে নিয়েই হেক্সাবিশনে যাচ্ছে ব্রাজিল। 2026 বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন নেইমার, বললেন আনচেলত্তি। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিফ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।